বাস্তব অভিজ্ঞতা থেকে বাজেট প্ল্যান পড়াশোনার ক্ষেত্রে কীরকম খরচ হতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে। বাংলাদেশের প্রতিনিয়ত আমাদের স্টুডেন্টরা চায়নাতে যাচ্ছে। আমরাও প্রতিনিয়ত বিভিন্ন স্টুডেন্টদেরকে হেল্প করতেছি চায়নাতে যাওয়ার জন্য। আমাদের মাধ্যমে চায়নাতে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে স্কলারশিপের মাধ্যমে স্টুডেন্টগুলো এনরোলমেন্ট হচ্ছে। আমাদের এখানে যখন তারা আসে আমরা তাদেরকে বলি কীরকম খরচ হবে। তারপরেও আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে এই বিষয়টা একটু জানানোর চেষ্টা করব যে চায়নাতে নর্মালি কেমন বাজেট আপনাকে রাখতে হবে, কেমন খরচ হবে। যদিও এইসব বিষয় নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলেছি, তবে স্পেসিফিকভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে এটা বলতে চাই যে বাস্তব অভিজ্ঞতা থেকে উপর ডিপেন্ড করে কীরকম একটা বাজেট প্ল্যান হতে পারে তা একটু ছোট করে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যদি বলি বাংলাদেশ থেকে কিভাবে আপনি কার মাধ্যমে কিভাবে করাবেন, কত টাকা খরচ হবে কিভাবে, সেটা আমি না বলি। আমি হচ্ছে চায়নাতে যাওয়ার পর থেকে সেইখান থেকে কেমন খরচ হতে পারে সেটা যদি একটু বলি। সেটা হচ্ছে যে চায়নাতে যাওয়ার পরে যেটা করতে হয় সেটা হচ্ছে ভিসা রিনিউ। আমি বারবার বলি যে রেসিডেন্সের একটা ব্যাপার রয়েছে, আপনাকে এটা রিনিউ করতে হবে। যেহেতু আপনি চায়নাতে যাচ্ছেন উচ্চশিক্ষার জন্য, আপনাকে বৈধ এবং লিগ্যালভাবে সেখানে থাকতে হবে। তো সেটার জন্য কী করতে হবে, যাওয়ার পরে আপনার ভিসাটা রিনিউ করে নিতে হবে। কারণ আমরা জানি চায়নাতে যাওয়ার পরে আমাদের যে ভিসাটা থাকে সেটা 1 মাসের মতো মেয়াদ থাকে। আমার ফার্স্ট টার্গেট থাকবে আমি চায়নাতে ঢুকবো, ঢোকার পরে যদি আমার ইউনিভার্সিটির সাথে কোনো লেনদেন থাকে সেটা আমি তাড়াতাড়ি করে নিব। করে নেওয়ার পরে ইউনিভার্সিটি আমাকে পেপারস প্রোভাইড করবে, আর সেই পেপারস অনুসারেই কিন্তু আমাকে ওখান থেকে হচ্ছে রেসিডেন্সের একটা সময় দিবে। সেটা হতে পারে 6 মাস, হতে পারে 1 বছর, হতে পারে 3 বছর। 3 বছর শুধুমাত্র ডিপ্লোমাদের ক্ষেত্রে হয়, বাকি সবার ক্ষেত্রে মোটামুটি 1 বছরই হয়ে থাকে আমরা যেটা জানি। তো ওই 1 বছরের ভিসাটা আমাকে নিয়ে নিতে হবে ফার্স্ট টাইম, ইউনিভার্সিটির সাথে কথা বলে পেপারস গুছায়। তো এইটার জন্য একটা খরচ আছে, আমরা 400 আরএমবি ধরি। 400 আরএমবিতে বাংলাদেশে 6 থেকে 7,000 টাকার মতো পড়ে। এইটা আপনাকে অবশ্যই মাস্ট করতে হবে, যেই কোনো প্রোগ্রামই চান না কেন, যেই স্টুডেন্টই চান না কেন, এটা করতে হবে মাস্ট। এই খরচটা মাথায় রাখবেন। সেকেন্ড হচ্ছে ম্যাক্সিমাম সময় যেটা হয় যে আমাদের ইন্স্যুরেন্সের একটু আপ অ্যান্ড ডাউন হয়, 6 থেকে 800-এর মধ্যে হয় আরএমবি। তো এই খরচটা আপনাকে রাখতে হবে 12 থেকে 13,000 টাকার মতো। 12 থেকে 13,000 টাকা আপনাকে দিয়ে ইন্স্যুরেন্সটা করতে হবে। ইন্স্যুরেন্সটা আপনি কেন করবেন? কারণ আমরা অ্যাজ এ ফরেনার ওই দেশে বসবাস করি, চলতে ফিরতে উঠতে বসতে খেলাধুলায় বিভিন্ন কার্যক্রমে আমরা যে কোনো সময় একটা বিপদের সম্মুখীন হতে পারি। কারোর সাথে এরকম না হোক, তারপরেও টুকটাক হয়ে যায় আমাদের সাথে। আমরা অনেকটা বাস্তব অভিজ্ঞতা থেকে যদি বলি, অনেক বিষয়ে আমরা এটা ফেস করেছি। আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল যারা ছিল বা আমরা যারা ছিলাম, টুকটাক একটু অসুস্থ হয়েই যেতে পারি আমরা। যদি এটা বড় ধরনের হয়, খরচটা অনেক বেশি, সেটা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে। এটার জন্য অবশ্যই আমাকে ইন্স্যুরেন্সটা করতে হবে। আমার এমনও আছে বছরে একবারও কাজে লাগবে না, তাতে কি হয়েছে, আমি 800 আরএমবি দিয়ে দিলাম, ওইটা বেশি সমস্যা না। বাট আমার যদি 8,000 আরএমবি লাগে, 10,000 আরএমবি লাগে, তখন তো আমি বিপদে পড়ে যাবো। এটা করে ফেলবো। ইন্স্যুরেন্সের পরে রেজিস্ট্রেশন যেটা আছে সেটা তো অবশ্যই করতে হবে ফার্স্টের দিকে। সেটার জন্য কোনো ইউনিভার্সিটিতে খরচ লাগে 400 থেকে 600, কোনো ইউনিভার্সিটিতে লাগে না। এটা একটু মেক শিওর করতে হবে। মেডিকেলের বিষয়টা যেটা, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতেই মেডিকেল লাগে, সেটা 300 থেকে 600 আরএমবির মতো হয়ে থাকে, খুব বেশি না। কোনো ক্ষেত্রে লাগে না, যদি লাগে অবশ্যই সেটা করে নিতে হবে। তো আপনাকে ভিসা রিনিউ করতে হচ্ছে, ইন্স্যুরেন্স করতে হচ্ছে, রেজিস্ট্রেশন করতে হচ্ছে, অ্যান্ড হচ্ছে আপনাকে মেডিকেল করতে হচ্ছে। এই খরচগুলো অবশ্যই আপনাকে বহন করতে হবে। এই খরচগুলোর পরে যেটা রয়েছে আমি যদি একটু বলি মান্থলি খরচ কি, আমার খাওয়া আর থাকা পড়াশোনা, সেটা তো আমি যে ইউনিভার্সিটিতে যাচ্ছি তার উপর স্কলারশিপের উপর ভিত্তি করে হয়েই যাচ্ছে। এরপরে মান্থলি শুধুমাত্র ওটা থাকা আর পড়াশোনা, সেটা বাৎসরিক। আর মান্থলি যেটা সেটা হচ্ছে নিজের খরচ খাবারের। তো এটা করতে হবে আপনাকে। খাবারের জন্য প্রতি মাসে আমরা বলে থাকি যে 6,000 টাকার মতো হলে ভালো হয়। এখন কেন ভালো হয়? কারণ চায়নার যে শাকসবজি, বাংলাদেশের শাকসবজি প্রাইস সেম, কিছু ডিফারেন্ট থাকে। ওখানে আমরা একটু ভাত বেশি খাই, তো ভাতের জন্য আপনি চাল পেয়ে যাচ্ছেন, আর সাথে হচ্ছে অন্যান্য মাছ মাংস যেগুলো আছে সবগুলাই বাংলাদেশের মতোই, এবং প্রাইসটাও সেম, একটু হয়তো ডিফারেন্ট, খুব বেশি না। এখন যেহেতু আপনি ওই খাবারটা বাংলাদেশের দামের মতোই করে পাচ্ছেন, এবং ওখানে তো আপনাকে কেউ এসে রান্না করে দিবেন, আপনাকে নিজেকেই রান্না করতে হবে। তো আপনি নিজে বাজার করবেন, নিজে রান্না করবেন, এখানে মাঝখানে খুব বেশি খরচ হওয়ার সম্ভাবনা নাই। তো নিজের মতো করে রান্না করলেন, নিজের মতো করেই খাইলেন। এর জন্য বলি যে 6,000 টাকার মতো যদি হয়, 5,000 টাকার মতো যদি হয়, এনাফ। একটা মানুষের 5 থেকে 6,000 টাকার যদি মান্থলি খাবার খায়, তাহলে কোনো সমস্যা নেই, খাইতে পারবে। এরপর যেটা আছে ট্রান্সপোর্টেশন। আমরা অনেক সময় উইকেন্ডগুলোতে একটু এদিক ওদিক যাই, আমরা অনেক সময় দেখা যায় যে মসজিদটা একটু দূরে থাকে, ছেলেরা একটু নামাজ পড়তে যায়,
তো ট্রান্সপোর্টেশন বা এমনিতে ঘুরতে গেলাম মেট্রো কার্ড, বাস কার্ড যেটাতেই থাকে, এইখানে অল্প অল্প খরচ হয়, যেটা মাসে খুব বেশি না, 1000 টাকার মতো হলেই এনাফ। তারপরে হচ্ছে যে আপনি খুব বেশি ঘোরাঘুরি করেন। এছাড়াও নিজস্ব কোনো বাইক যদি থাকে কোনো সমস্যা নাই, সেটা ব্যবহার করতে পারেন। এরপরের যে খরচটা রয়েছে সেটা হচ্ছে আপনার খাতা কলম বই। বই তো নর্মালি বাংলাদেশের মতো ভাবে আমরা কিনি নাই কখনো, যে একটা আস্ত বই কিনবো বা লাইব্রেরিতে যে একটা কিছু করবো, এরকম কিছু করিনি। নর্মালি হচ্ছে যদি খুব বেশি ইম্পর্টেন্ট পড়ে আমরা লাইব্রেরিতে খুঁজলে বিভিন্ন বই পাই, এবং এছাড়া বাকিগুলা টিচার আমাদেরকে পিডিএফ প্রোভাইড করে। আমরা একজনের প্রথমে পিডিএফটা প্রিন্ট করি, তারপর এটাকে আবার হচ্ছে ফটোকপি করি। এইভাবেই হচ্ছে আমরা নর্মালি করে আসছি, তার জন্য খুব বেশি প্রয়োজন পড়ে না, অল্প কিছুই হলেই হয়। এটা প্রতি সেমিস্টারে একবার করলে হয়ে যাচ্ছে। তো এই আনুষঙ্গিক খরচগুলো 6 থেকে 8 হাজার টাকার মতো আপনার লাগবে। এছাড়া বাইরের যে খরচ সেটা একান্তই ব্যক্তিগত, আপনি অনেক টাকায় ব্যয় করবেন, অনেক বেশি এনজয় করবেন, এইটা টোটালটাই আপনার। তো এই বাজেটটা আপনাকে অবশ্যই রাখতে হবে। চায়নাতে যাওয়ার সময় মাথায় থাকতে হবে যে এই বাজেটটা যদি না থাকে, প্রতি মাসে ফ্যামিলি থেকে যদি এই সাপোর্ট আপনাকে না দেয়, চায়না যাওয়ার কোনো দরকার নাই। চায়না যান না, বিপদে পড়বেন। যদি মনে করেন চায়না যাব, পার্ট টাইম জব করব, নিজের টাকা নিজে ইনকাম করব, এই থিঙ্কিং নিয়ে চায়না যাওয়াই যাবে না। নিজের জন্য নিজে কিছু করেন, এটা সবাই চায়, আমরাও চাই আপনারা কিছু করেন। তো সেটা সময় সাপেক্ষে এবং একটু সময় লাগবে, এবং সবাই এটা করতে পারে না, আর যারা করে তারা ভালো কিছুই করে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, এই বাজেট প্ল্যানটা থাকতে হবে। যদি থাকে তবেই আপনি চায়নার উদ্দেশ্যে রওনা দেন, আর যদি না থাকে তাহলে চায়না যাওয়ার দরকার নেই, দেশেই থাকেন। আশা করা যায় যে কিছুটা হলেও অনুমান করতে পারছেন যে কীভাবে কী বাজেটটা রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।